যারা এই বিগত সরকারের কাছ থেকে বিভিন্ন পুনর্বাসন পেয়েছেন তারা স্বীকার করছেন না কেন? কারণ এটা তো বলতে হবে তারা সরকারের কাছ থেকে পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন সরকার চলে গেছে, ঢালাওভাবে সবাই খারাপ বলতেছি। যারা আমাদের এই বয়স্কদের সমস্ত জ্ঞান বুদ্ধি একখানে করলেও তাদের কাছে যেতে পারবো না। আমাদের এই যে যাদেরকে বানিয়েছেন তাদের সব মিলেও যত জ্ঞান বুদ্ধি মেধা আছে তার চেয়ে অনেক বেশি মেধাবী যুবক এখন আছে, অনেক বেশি চৌকস। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বেশ খারাপ মন্তব্য করেন বিএনপির একজন সাবেক নেতা মেজর আক্তার। তিনি কিছু কথা বলেছেন, যেই কথাগুলো এই অভ্যন্তরীণ সরকারকে নিয়ে বলা আমি বলে উচিত হয়েছে। তিনি ডক্টর ইউনূসকে নিয়ে বলেছেন। কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে মেজর আক্তার আসলে কতটা নিকৃষ্ট। তাকে নিয়ে কিছু আলোচনা করব। আগে তার ভিডিও ক্লিপটা দেখি তিনি অভ্যন্তরীণ সরকার নিয়ে কি বলেছেন। যারা বিগত সরকারের কাছ থেকে বিভিন্ন পুনর্বাসন পেয়েছেন তারা স্বীকার করছেন না কেন? কারণ এটা তো বলতে হবে তারা সরকারের কাছ থেকে পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন সরকার চলে গেছে, ঢালাওভাবে সবাই খারাপ বলতেছি। যারা আমাদের এই বয়স্কদের সমস্ত জ্ঞান বুদ্ধি একখানে করলেও তাদের কাছে যেতে পারবো না। আমাদের এই যে যাদেরকে বানিয়েছেন তাদের সব মিলেও যত জ্ঞান বুদ্ধি মেধা আছে তার চেয়ে অনেক বেশি মেধাবী যুবক এখন আছে, অনেক বেশি চৌকস জ্ঞান বুদ্ধিমান আছে, যাদের বয়স 30 থেকে 45-এর মধ্যে। এদিকে নিয়ে আসেন ক্ষমতায়, এদিকে মন্ত্রী বানান, তাদেরকে দায়িত্ব দেন। এই 80 বছর 84 বছর 75 বছর থেকে সরান। এদিকে হবে না। লোয়ার কোর্টে একটা মুনসিফ নাই, একটা ডিস্ট্রিক্ট জাজ নাই। এগুলো তো বাস্তবতা আপনারা খেয়াল করেন না, দেখেন না অর্থনীতি কোথায় নাই। আজকে বলেন, আজকে গ্রামের ফ্যাক্টরি হাতে পায়ে ধরে চলতেছে, মালিক জানে না কখন বন্ধ হয়ে যাবে, নিশ্চয়তা নাই, শ্রমিকরা কোন সময় বেরিয়ে পড়েন। আজকে একটা ব্যাংকে জানে না টাকা আজকে আসবে কি আসবে না। দেশটা কোথায় আছে দেখেন না আপনারা একটু, সব জায়গায় দেখেন। ট্রেন চলতে পারতেছে না রেগুলারলি, কোথাও নাই, টিকিট দিতে পারেন না, জায়গায় জায়গায় ব্ল্যাক হচ্ছে। আজকে সারা বাংলাদেশে মাদকে ছড়ায় যাচ্ছে। গত 15 দিন ধরে যেভাবে ফ্রি হ্যান্ডে মাদক ব্যবসা হচ্ছে, কেউ বন্ধ করেছেন? তারপর অর্থনীতির অবস্থা দেখেন, দ্রব্যমূল্যের অবস্থা কি দেখেন, মানুষের বাইং পাওয়ার দেখেন কোথায় গেছে। আপনি সবকিছু বিচার করে আপনি একটা, এখন পর্যন্ত আপনি একটা মার্শাল প্রোগ্রাম দিতে পারলেন না। আপনি একটা বিপ্লবী সরকারের উপদেষ্টা। এখন তারা দাবি করেছে, তারা দাবি করতে পারে, তাদের দাবির ন্যায্যতা দেখেন, তাদের দাবি আপনার আমার কাছে করে নাই, তারা দাবি করে সরকারের কাছে, তাদের দাবি আমরা সমর্থন করি। তাদের দাবি শুনেন, তাদের বিচার কেন তারা পায় নাই সেই নিয়ে আমার তো কোনো মন্তব্য করার দরকার নাই। এখানে এখানে আপনি তাদেরকে দেখেন। এখানে আমি যদি মন্তব্য, যদি আমার ব্যক্তিগত কোনো মন্তব্য এখানে আমি করবো না। এই ব্যাপারে অনেক মন্তব্য করেছি, অনেক কথা বলেছি, এই ব্যাপারে অনেক বড় বড় কথা বলেছি, বুঝছেন না, বলে লাভ নেই। এখনো বলছি, তারা আপত্তি করেছে, ভালো কথা। তারা এখন এই সরকারের কাছে চেয়েছে সরকার সুবিচার করুক। এই সরকারের একজন উপদেষ্টা যিনি, তিনি তো এইটা তদন্ত করেছিলেন, উনি তদন্তের প্রধান ছিলেন, উনি সেটা বলুক। উনি বলে না কেন, আমি কি বলবো, নাজমুল সাহেব বলবে কি করে, উনি কি জানে এই ব্যাপারে? উনি আপনাদের থেকে শুনতে চাই, আপনারা তো এই বাহিনীতে ছিলেন, আপনাদেরই তো মানে কাছের মানুষগুলো ছিল, তাই না? তাদেরই তো পরিবার। তাদের পরিবর্তে আমরা তো দাবি করে আসছি বিচার করো, যারা দোষী, যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেখ। আমরা তো বারবার বলে আসতেছি, আমি কি বিচার করতে পারবো? আমরা তো বলে আসছি, যারা আছে তাদের বিচার তো আমরা বারবার চেয়ে আসছি। যারা বিডিআর এর হাজার হাজার ছেলেরা চাকরি হারিয়েছে তাদেরও তো আমরা বলে আসছি, তাদেরও বিচার করেন। তাদের কি অপরাধ ছিল, সবাই কি দোষী ছিল কিনা? আপনি বিডিআর নামটা বদলালেন কেন সেটাও তো আমরা বলেছি, কি কারণে বদলালেন? এটা তো ভারতীয় একটা, ভারত বা চেয়েছে বিডিআর থাকবে না, তো ভারতের নামটা কেন বদলালেন? আমরা আজকে বলি নাই, আজ থেকে এই 10 বছর 15 বছর আগের থেকে বলছি বিডিআর নাম আমরা কেন বদলালেন। আমরা তো বলছি এগুলো, এগুলো তো আপনার রেকর্ডে নাই, থাকবেও না। কারণ আপনারা আমাদেরকে ওইভাবে ভিলেন বানাতে চান। বানান, অসুবিধা নেই, আমরা ভিলেন হলে ভিলেন হবো, কিন্তু আমরা কথা বলতে চেষ্টা করব, আমাদের যে সত্য বুঝবো, যে ন্যায় বুঝবো, বলবো। আজকে কেন বলা হচ্ছে না বিডিআর নামটা পুনর্মূল্যায়ন করা হোক? বিডিআর নামটা কেন আসবে না বাংলাদেশ? এই যে বিডিআর নামটা আমার আজকে 50 বছরের আমার নাম, বিডিআর নিয়ে আমরা গর্ব করি, বিডিআর অনেক গর্বিত ইতিহাস আছে, বলেন সেখানে কেন বলবো? বাংলাদেশ রাইফেলস, রাইফেলস শব্দের আমাদের একটা গর্ব আছে, আমরা কেন বলতে পারবো না? বর্ডার গার্ড মানে পাহারাদার, পাহারাদার তো না বর্ডার গার্ড রেজিমেন্ট। দে শুড বি, তার নামের সঙ্গে জোশ থাকতে হবে। সেই জোশটা আমরা দূর করে ফেলেছি। কেন করেছি বলেন? আমরা তো অনেক কিছুই বলেছি, কি করবেন আপনারা?
সেগুলো আপনাদের তো নিবেন রেকর্ড। কাজে আমরা যারা হয়েছে বিডিআর হত্যার বিচার হোক, যে সমস্ত অফিসারদের অনেক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, অনেকে বাড়ি বাড়িতে দেওয়া হয়েছে, যারা নিরপরাধ ছিল, যারা নিরীহ ছিল তাদেরকে দেওয়া হয়েছে, অনেকে এখনো প্রসেসে আছে, তাদেরকে তদন্ত করে দেখা হচ্ছে, যারা প্রাপ্য তাদেরকে দেওয়া হয়েছে, যারা এই বিগত সরকারের কাছ থেকে নিয়েছেন, বাড়ি নিয়েছেন, গাড়ি নিয়েছেন। বেগম খালেদা জিয়ার যে বাড়িটা ছিল সেই বাড়িটা ভেঙে সেখানে একটি 11 না 12 তলা একটা বিল্ডিং করেছে, 4টা বিল্ডিং করেছে। সেই বিল্ডিং এ এখানে পুনর্বাসিত করা হয়েছে। সেখানে বিডিআর যারা হত্যা হয়েছে সে সমস্ত পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। আমাদের ওই আর্মি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ডিপ্টি ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি বলতে পারবেন। বলেন স্যার, এই স্টাফ কলেজে কি চৌকুশ অফিসার আছে, তার রাষ্ট্র কেন আরো বড় রাষ্ট্র চালাতে পারবে। ছোট্ট বাংলাদেশ রাষ্ট্র না, তারা আরো বড় রাষ্ট্র চালাতে পারবে, তারা আরো বড় যুদ্ধ করতে পারবে। আপনি ব্যাংকারদের দেখেন না, আজকে দেখেন না বিদেশি কোম্পানিতে কিভাবে তারা কাজ করতেছে। আজকে দেখেন বিকাশ চালাচ্ছে তারা, আজকে টেলিটক চালাচ্ছে তারা, আজকে তারা গ্রামীণ ফোন চালাচ্ছে, তারা সমস্ত টেলিকমিউনিকেশন তারা চালাচ্ছে, আজকে ইন্টারনেট তারা চালাচ্ছে। কাজেই আমি অত্যন্ত বলতে চাই, এই বুড়াদের কাছে মাপ চাই, আল্লাহর হস্তে মাপ চাই। আপনারা অনেক ভালো মানুষ, আসেন আমাদের মতো রিটায়ার্ড করেন, ওদেরকে দায়িত্ব দেন, ওরা করুক, ওরা অবশ্যই ভালো করবে। তার প্রমাণ এই 5ই আগস্টে তাদের বিপ্লবের জয়। কাজে আমার বক্তব্য পরিষ্কার, অত্যন্ত পরিষ্কার। এই বৃদ্ধ, এই 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব এই কি বলে এটাকে আমাদের উপদেষ্টাদের দিয়ে বাংলাদেশ সামনে আগাতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব সকল উপদেষ্টাদের বয়স 35 থেকে 45 মধ্যে বিভিন্ন সেক্টর থেকে পিক আপ করেন। পিক আপ 5 from army, pick up 2 from air force, pick up 2 from NGO, pick up 2 from banks, pick up 2 from the business forum, pick up 2 from the Grameen Bank, pick up 2 from these বিভিন্ন। চিন্তা করতে পারেন কতগুলো, মানে কোথায় বলবো, কত জিনিয়াস হয়ে গেছে বাংলাদেশে। They can run much better Bangladesh than anybody can imagine, anybody can think. তাদেরকে নিয়ে আসেন। They are outstanding teacher। ইউনিভার্সিটিতে বলেন, কতগুলো ইউনিভার্সিটি আমাদের হয়েছে দেখেন তো, একটা ইউনিভার্সিটি দেখেন। They are outstanding vice chancellors। একটা ভাইস চ্যান্সেলর আমাদের এই মন্ত্রী পরিষদে নাই। What a fun বলেন। আজকে যেখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি চলতেছে, যেখানে ইউনাইটেড ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি চলতেছে, যেখানে আজকে ড্যাফোডিল ইউনিভার্সিটি চলতেছে, such an outstanding ইউনিভার্সিটি বলেন। আপনি এই ইউনিভার্সিটিগুলোর থেকে আপনার ব্র্যাক ইউনিভার্সিটি বলেন, আপনি ব্র্যাকের মতো অর্গানাইজেশন যারা কি বলে আফগানিস্তানে আউটস্ট্যান্ডিং কাজ করে আসছে বলেন, তাদেরকে আপনি নিচ্ছেন না কেন? ওয়াই? আপনি কেন আমাদের সার্ভিং অ্যাম্বাসেডর, আপনি কাকে বুঝাচ্ছেন? মানে আপনি বলতে আপনি কেন নিয়ে আসতেছেন না? নিয়ে এসে এমবিসিতে বসান। আপনি 5 বছর 7 বছর আগে যিনি রিটায়ার্ড করে চলে আসছেন, 8 বছর রিটায়ার্ড করে চলে আসছেন, তার সঙ্গে কন্টেম্পোরারি কি করে মিলবে? ওই পুরনো ধাঁচে নিয়ে বসে আছেন। পুরনো ধাঁচে একজন কি বলে রেগুলার চেঞ্জ অফ গভর্নমেন্টে হইতে পারে, সেখানে পলিটিক্যাল আইডিওলজি থাকে, গাইডলাইন দেওয়া থাকে, আমরা এই পলিটিক্স করব। সেই পলিটিক্সে অনেক কিছু সহজ হয়ে যায়। এখানে তো কোনো পলিটিক্স ইজ নট ডিসাইডেড। এখানে রাজনীতি আমাদের কি হবে ডিসাইড করা হয় না। এখানে এই সরকারকে এসে প্রথমে রাজনীতি ঠিক করতে হবে, তারপর তাদের নিজস্ব গোল ঠিক করতে হবে, রাষ্ট্রকে সেভাবে নিয়ে যেতে হবে। জনগণ অপেক্ষা করে আছে, জনগণ পার্টিসিপেট করে না, জনগণ দেখে, ভালো না লাগলে 15 বছর 20 বছর পরে খেপে ওঠে। এটি আমরা দেখে আসতেছি। কিন্তু 10, 15, 20 বছর পর্যন্ত একটা সরকারকে একজনকে দেয়। এই সরকারকেও 5 বছর 7 বছর আমার কোনো আপত্তি নাই। এই সরকার বলুক আমরা 6 বছর থাকবো, আই উইল স্যালিউট দেম, আই উইল ওয়ার্ক ফর দেম, আই উইল মোটিভেট। আমি গ্রামে গ্রামে গিয়ে সরকারের পক্ষে 6 বছর থাকার পক্ষে যুক্তি দেব, এই সরকার 6 বছর থাকা দরকার। কিন্তু আপনি বলতে হবে আমি 6 বছরে এই কাজ করব, এই 6 বছর আমার লক্ষ্য, এই 6 বছর এই আমার বলেছে তো 5টা ক্ষেত্রে সংস্কার করতে হবে। কোনো কিছু করে বলে না। এই ভেগ টার্ম, এগুলো আপনার ভালো লাগতেছে, ভেগ টার্ম। না, আমার কিছুই ভালো লাগতেছে না। আমার ভালো লাগবে জনগণ যখন ভালো থাকবে তখন। আইন শৃঙ্খলা উন্নতি মানে কি? আইন শৃঙ্খলা উন্নতি করবো মানে কি? যেখানে জজ নাই, ব্যারিস্টার নাই, যেখানে কি বলে ওই পুলিশ নাই, সেখানে আপনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন কি করে? উন্নতি করবেন কাকে দিয়ে? যেখানে একটা পুলিশের এখন গ্রেফতার করার লাঠি দিয়ে হাত দিয়ে দেওয়ার গড় নেই, এখানে একটা জজ সাহেব নাই বিচার করার মতো, একটা লোয়ার কোর্টে একটা মুনসেফ নাই, একটা ডিস্ট্রিক্ট জাজ নাই। এগুলো তো বাস্তবতা আপনি খেয়াল করেন না, দেখেন না। অর্থনীতি কোথায় নাই আজকে বলেন? আজকে গ্রামের ফ্যাক্টরি হাতে পায়ে ধরে চলতেছে, মালিক জানে না কখন বন্ধ হয়ে যাবে।
নিশ্চয়তা নাই, শ্রমিকরা ঘুষে বেরিয়ে পড়ে। আজকে একটা ব্যাংকে জানে না টাকা আজকে আসবে কি আসবে না। দেশটা কোথায় আছে দেখেন না আপনারা একটু, সব জায়গায় দেখেন ট্রেন চলতে পারতেছে না রেগুলারলি, কোথাও নাই, টিকিট দিতে পারেন না, জায়গায় জায়গায় ব্ল্যাক হচ্ছে। আজকে সারা বাংলাদেশে মাদকে ছড়ায় যাচ্ছে। গত 15 দিন ধরে যেভাবে ফ্রি হ্যান্ডে মাদক ব্যবসা হচ্ছে, কেউ বন্ধ করেছেন? চাঁদাবাজি যে পরিমাণ বেড়েছে, এই যে নাজমুল সাহেব বললেন, কোথায় বন্ধ হয়েছে? এই চাঁদাবাজি বন্ধ হয় নাই, মাদক নিয়ন্ত্রণ হয় নাই বলেন। তারপরে তো এই চর দখলের মতো দখল করা চলতে আছে, যে যেখানে পার দখল করতেছে, এগুলো বন্ধ হয়েছে। অথচ আপনি বলতেছেন যে আমি আইন শৃঙ্খলা রক্ষা উন্নতি করব। আইন শৃঙ্খলা উন্নতি করতে হলে আপনি পুলিশকে 24 ঘন্টার মধ্যে অফিসারদের বানান, তৈরি করেন, দায়িত্ব দেন, বলে এই কাজ করবা। আপনি দিয়েছেন দায়িত্ব, বলেন আপনি আসছেন পুলিশ ইউনিফর্ম বদলাবেন, এখন এটা আপনার দায়িত্ব, এটা প্রায়োরিটি। পুলিশ ইউনিফর্ম বদলানো, ইউনিফর্ম বদলালে পুলিশ ভালো হয়ে যাবে গা? বিডিআর নাম বদলেছেন না, ভালো হয়ে গেছে গা? বিডিআর ইউনিফর্ম বদলেছেন না, ভালো হয়ে গেছে গা? এইগুলো অপরাজনীতি করবেন, অ্যাডমিনিস্ট্রেশন থেকে যাবেন, অপকাজের দিকে যাবেন। আজকে ডিসি পরিবর্তন করেন নাই, ডিসির গাইডলাইন তৈরি করেন নাই, ডিসিরা কি ভিত্তিতে ডিসি হবে এই গাইডলাইন আজকে আপনি 15 দিন চলে গেছে, তৈরি করতে পারেন নাই। একজন পুলিশের এসপি কোন গাইডলাইন হবে, কি দৃষ্টিতে হবে, কি মানদণ্ড হবে, আপনি সেটা এখন পর্যন্ত বলতে পারেন নাই। আপনার আইন শৃঙ্খলা উন্নত হয়ে যাবে কেন? সেই একই এসপি, একই ডিআইজি, একই কমিশনার বসে আছে, তার নতুন আইন কোথায়? বর্তমান সিআরপিসি আন্ডারে এই পুলিশ এর চেয়ে ভালো কি কাজ করবে? আপনি সেখানে গাইডলাইন দিতে হবে পুলিশকে, এসপি কে গাইডলাইন দিতে হবে তুমি কিভাবে চলবা, থানাকে গাইডলাইন দিতে হবে, প্রতিটি পুলিশকে গাইডলাইন দিতে হবে। দিস ইজ ইউর বটম লাইন, দিস ইজ ইউর টপ লাইন, তুমি এর বিরুদ্ধে থেকে কাজ করতে হবে। দিয়েছেন এটা আপনি, বলেছেন। আপনি যদি বলেন আপনার টেলিফোনে কাজ হবে না, তাহলে আপনার টেলিফোনে যদি কাজ না হয়, আমার টেলিফোনে কাজ না হয়, তাহলে তো হয়ে গেল। কিন্তু আপনি বলবেন আমার টেলিফোন শুনতে পারবো না, কিন্তু আপনি টেলিফোন করবেন, তাহলে আপনি কেন টেলিফোন করবেন তাকে, পুলিশকে? আপনি কেন টেলিফোন করে বলে দিতে হবে এই কাজটা করো? আপনি কেন আইজি কে ডিআইজি কে ফোন করে বলতে হবে এই কাজটা করো? তা তো রুটিন ওয়ার্ক। আপনি গাইডলাইন দিয়ে দেন, নির্দেশন দিয়ে দেন। তারপর অর্থনৈতিক অবস্থা দেখেন, দ্রব্যমূল্যের অবস্থা কি দেখেন, মানুষের বাইং পাওয়ার দেখেন কোথায় গেছে। আপনি সবকিছু বিচার করে আপনি একটা, এখন পর্যন্ত আপনি একটা মার্শাল প্রোগ্রাম দিতে পারলেন না। আপনি একটা বিপ্লবী সরকারের উপদেষ্টা, আপনি এখন পর্যন্ত একটা, এটা মার্শাল ক্রাইসিস, এখন মার্শাল কি বলে এটাকে সলিউশন দিতে হবে, আপনি দিতে পারলেন না। আপনাকে বলা যাবে না, বললে আপনি বলবেন এই বেটাটা শেখ হাসিনা দালাল ছিল, এখন ধরো তারে, এখন ধরো শেখ হাসিনা দালালকে ধরো, এখনো দালালি করে, এখনো শেখ হাসিনাকে বলে ভালো না। ওনাকে বলা যাবে না, এই কথা কি কেউ বলেছে যে ওনাকে কেউ কিছু বলা যাবে না? আরে ভাই, কে বলা যাবে না? তো 10 দিন ধরে কি হয়েছে বলেন? 10 দিন ধরে আলোচনা করছেন, এগুলো তো আমরা আপনি কিছু মনে করেন না, আবার কিছু মনে করেন, আমার এক্সপ্রেশন মেবি রং হতে পারে। উনার কি করতে হবে না করতে আমার বলার তো আমি নোবডি। উনি কি আমার কথা মতো চলবেন, আমার হুকুমে চলবেন? তবে আমরা এমন কোনো ইতিবাচক কোনো কিছু আমরা দেখি না। উনি গতকালকে এই কি বলে গ্লোবাল সামিটে কথা বলেছেন, ভেরি গুড কথা বলেছেন। উনি কি বলেছেন? উনি যথাশীঘ্র সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন দেওয়া ওনার লক্ষ্য। হোয়াট এ বিগ ওয়ার্ড! উনি কেন এটা বলতে গেলেন? না কেউ জিজ্ঞাসা করছে তুমি কবে ইলেকশন দিবা? আমরা তো বলেছি, সকল বিরোধী দল বলে আসছে আপনি যতদিন সময় লাগে নেন, নিয়ে তবে নির্বাচন ঘোষণা করেন। আপনি কেন কালকে বললেন এই গ্লোবাল সামিটে? কাকে চিট করলেন, কাকে ব্লাফ করলেন আপনি? কেন এই কথাটা বললেন আপনি? এটা কি পরিপ্রেক্ষিতে ওদেরকে বললেন আপনি গ্লোবাল সামিটে? গ্লোবাল সামিটে আমার নির্বাচনের সঙ্গে কি সম্পর্ক? আপনি বলেছেন ওদেরকে আসতে, ভেরি গুড। আপনি বলছেন এসে দেখে যাও আমার দেশ কি অবস্থা আছে, তোমরা আসো। দ্যাট ওয়াজ এ ভেরি গুড অ্যাপ্রোচ, আই অ্যাপ্রিশিয়েট দিস। আপনি আপনার ফ্রেন্ডস আছে অনেক রাষ্ট্রপ্রধান, তাদেরকে দাওয়াত দেশে বলে এই আমার অবস্থা দেখো, আমার এখানে তুমি কি করতে পারো আমার জন্য, প্লিজ হেল্প মি, আই এম ভেরি হারি, আমার কাছে সময় নাই, আমার 6 মাস 1 বছর সময় আছে, তোমরা প্লিজ আসো, এসে আমাকে এখানে সাহায্য করো। আজকে উনি জাপানের কাছে আবেদন জানাতে পারতেন যে তুমি মেট্রো রেলটা তাড়াতাড়ি ঠিক করে দাও, এটা তো বলতে পারতেন। উনি তো বলতে পারতেন বড় বড় প্রজেক্ট যেগুলো চলতেছে সেই প্রজেক্ট গুলো কান্ট্রিগুলো বলতে পারতেন তোমরা তাড়াতাড়ি এগুলো শেষ করে দাও, কারণ এগুলোর সঙ্গে আমাদের ইকোনমিক্স জড়িত। আজকে ওনাকে তো বলতে হবে, ওনাকে একটা মার্শাল প্ল্যান দিতে হবে এবং ওনাকে পজিটিভ হতে দেখাতে হবে। আমি এই জন্য বললাম, জানি আজকে আমি আবার বিতর্কিত হবো, আবার আপনি গালালি করবেন না, মানে সময় তো দিতে হবে। আমরা লেটস সি, মানে সময় দিতে হবে। মাত্র তো 10 দিন হলো, আমরা দেখি। আমি আপনাকে সময় দিব এক্স্যাক্টলি 10 মাস to give a birth of a child.
but not more than 10 মাস। আমি 12 মাস চাই না, 12 মাস চাই না। To give a birth of a child, you will take 12 months. Sorry, Hasina, you are unfit to be the mother. Like I said, I will give you time definitely, but not more than 10 months. কি বলেন নাজমুল স্যার? I want a very good baby from you, madam. স্যার, আর 10 দিন কমালেন কেন স্যার? 10 মাস 10 দিন দিয়ে দেন। 10 মাস 10 দিন প্লাস মাইনাস ঠিক আছে, that maybe. But don't ask me 11 months or 12 months. Or don't give me birth by 6 months. So please, be pragmatic, be pragmatic, be pragmatic, be pragmatic. আমার তো 14 বছর বয়স, I'm nothing to happen. I'm very sorry যে শেখ হাসিনাকে আমি এই কথাটা বলে আসতে পারছিলাম, কিন্তু যে কোনো হোক একদিন আগে বলে যাও। কাজে শেখ হাসিনার তো আমি এক্সপেক্ট করেছিলাম টু ডাই ইন দি হাউস অফ দ্য প্রাইম মিনিস্টার। স্যার, বেয়াদবি না নিলে আপনি যে একান্ত বৈঠক করলেন আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে, সেটা যদি জাতির সঙ্গে উন্মোচিত করতেন, জাতি উপকৃত হতো স্যার। আমি তো উন্মোচিত করেছি, যদি বলছি যাই হোক শুনেন। আচ্ছা, আমি তো বললাম তো, আমি ওই প্রাইম মিনিস্টারকে শ্রদ্ধা করতাম আরো বেশি যদি I would have found her dead body inside the কি বলে প্রধানমন্ত্রী অফিসে। I would have salute her like anything. I said this thing. ওনাকে আমি স্পষ্ট বলে আসছি কোথায় কোথায় ওনার উইকনেস। আল্লাহকে শুকরিয়া, একটা বাহানা করে যেতে আমি গিয়েছি, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করে আসছি। আমি শেখ হাসিনার সামনে বলতে পারবো বলে আমি আপনাকে এই ওয়ার্নিং দিই নেই। মহরমের আপনার স্পিচ দিচ্ছেন, স্পিচ দেওয়ার 10 মিনিটের মধ্যে আমি আপনাকে এই কথাগুলো বলি নাই। কেন বলেছি? আমি বলেছি আমি মনে করছি শেখ হাসিনা ওয়াজ দ্য উইকেস্ট টাইম এট দিস টাইম। আমি এই সময় গেলে হয়তো খালেদা জিয়ার মুক্তিটা নিয়ে আসতে পারবো। And I was near to success. But anyway, করতে পারি নাই। But ultimately, ডক্টর ইউনূস সাহেবের কাছে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ছাত্র ভাইদের কাছে অনেক, ছাত্রদের কাছে অনেক অনেক ধন্যবাদ। তারা প্রথমেই দশমাতায় খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন, তার সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছেন। আজকে একজন নির্দোষ ব্যক্তি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী দশমাতায় খালেদা জিয়া এই পৃথিবী ত্যাগ করতে পারবেন। আমি যদিও চাই উনি আরো 100 বছর বাঁচুক, উনি আমাদের মাঝে আবার স্বাস্থ্য ভালো হয়ে ঠিক ফিরে আসুক। আমরা আমাকে আগামী দিনে প্রধানমন্ত্রী দেখতে চাই, ওনাকে আমার দেখতে চাই উনি যে বাংলাদেশের জন্য কি করেছেন, উনি যে প্রমাণ আমার দেখায়। আমি এখানে সেই চেষ্টা করেছি। প্রতিটা মানুষের চেষ্টা সফল হয় না, যারা সফল হয় না তারা ইতিহাসে ব্যর্থ হিসেবে পরিণত হয়। আমি সফল হতে পারি নাই, আমি একজন ব্যর্থ মানুষ। এই ব্যর্থতা নিয়ে আমাকে যেতে হবে, তারপরে আমার চেষ্টার ত্রুটি থাকবে না। ধন্যবাদ সবাইকে। আলোচনা শুনেছেন, এই মেজর আক্তার কিন্তু আমরা সকলে চিনি। তিনি বিএনপি কিন্তু সমালোচনা করেছেন, তিনি উলামা বিদ্বেষী। আমরা দেখেছি আরেফ বিন হাবিবের একটা মাহফিলের ভিতরে সে কী আচরণ করেছিল। তাকে গ্রেফতার করার বা শাস্তি দেওয়ার অনেক পন্থা বা অনেক বিচার রয়েছে, তিনি অপরাধ করেছেন। আমি মনে করি অতিলম্বে তাকে গ্রেফতার করা হোক, তাকে গ্রেফতার করে তাকে পুলিশের আওতায় আনা হোক। কারণ এই মেজর আক্তার একজন বিএনপি বিদ্বেষী তো আছে, পাশাপাশি আমরা যতটুকু বুঝতে পেরেছি যখন বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয় আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল। নির্বাচনের সময় কিন্তু সে একটা জোরালো ভূমিকা রেখেছিল। এই জোরালো ভূমিকা রাখার কারণে কিন্তু তাকে গ্রেফতার করা অবিলম্বে উচিত। এখনও সে পটর করে যাচ্ছে, কোথায় বসে করতে চাচ্ছে জানি না। আমার মনে হয় এগুলো বের করা দরকার।